আমি তোমার কাছে শেষ একটা পরিচয় চাইছিলাম, আমি যদি মারা যাই আমি কার পরিচয় আমি মাটিতে ঢুকবো। আমি তোমার পরিচয়টা নিছি। এমন ফেরেশতার মতো মানুষ আমার লাইফে, তুমি ফেরেশতা হয়ে থাকবা সারা জীবন। আমার আম্মুর মেয়ের খুব শখ ছিল, একটার পর একটা, মানে মেয়ের জন্য আমরা 5 ভাই বোন হয়ে গেছি, মানে খালি মেয়ে নেওয়ার জন্য উনি বাচ্চা নিয়েছেন। হ্যাঁ, মানে মেয়ে লাগবে। কিন্তু আমার ছোটবেলাটা এত ভালো ছিল না। যখন বুঝ হইতে শিখছি তখন থেকেই আব্বু, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার কাছ থেকে শুনতে হয়েছে আমি অসুন্দর, কালো। আমি কোনোদিনও মানে ওদের কাছ থেকে একটু ভালোবাসা পাই নাই অসুন্দরের জন্য। আমার আম্মুর কাছ থেকে সবসময় টেনশন করতো চেহারা নিয়ে, আমার হাতে সমস্যা, আমার পায়ের সমস্যা। আম্মুর মাথায় একটা টেনশন থাকতো, আমার মেয়েটাকে কিভাবে সুন্দর করতে হবে। কখনো হলুদ, গোলাপের পাতা, দুধ এগুলা বাড়িটা খাওয়াইতো, সারাদিন হলুদে চুবাই রাখতো, যে যা বলতো সেটাই না শরীরে মাখতো ফর্সা করার জন্য। মানে ওনাদের মনের মতন আমি। ছোটবেলা থেকে আমি যেমন কেমন জানি ভয় পাইতাম মানুষের সাথে মিশতে, প্রকাশ্যে কারোর সাথে যায় মিশতে, কথা বলতে পারতাম না। ইভেন আত্মীয় স্বজনও সমালোচনা করতো, এত কালো, হাত কালো, পা কালো, ইভেন আমার পুরো বডি নিয়ে করতো। আমার কাকা ছিল, আমার সেজো কাকা, আমাকে খুব ভালোবাসতো। আমি মানে ওনার দুনিয়া ছিলাম। আমার সোনিয়া, আমার পরি, সেজো কাকা এভাবে ডাকতো। হ্যাঁ, সব সময়। মানে বাবার কাছে এত আদর পাই নাই। ক্লাস 5-এ যখন পড়ি, হঠাৎ একদিন শুনি কাকার 2টা কিডনি নষ্ট। অনেক ট্রিটমেন্ট করানো হলো, অনেক কি হলো, একটা সময় মারা গেল। কাকা যখন মারা গেছে আমার তো আর আবদার করার কেউ ছিল না। ও, আপনার কাকাই আপনার সমস্ত আবদার পূরণ করতো? হ্যাঁ, একদিন খুব চুড়ি পরতে পছন্দ করতাম। চুড়ি আসলো, আম্মুর কাছে দৌড়াই গেছে, আম্মু চুড়ি আসছে, আমাকে চুড়ি কিনে দেবা। আমার কাছে হয়তো বা তখন টাকা ছিল না, বারবার আবদার করতেছিলাম। তখন আমার মনে একটা কথা বলেছে, দেখতে তো হয়েছ কালির মতো, চুড়ি পরে সেই জায়গায় কারে দেখাবি। তখন যে কথাটা গায়ে লাগছে না, তখন থেকে সেলাই কাজ শেখার জন্য পাশের বাসায় আন্টির কাছে বৈশা যেমন আন্টি যতটুকু সম্ভব নিজে নিজে কাজ করার চেষ্টা করছি। তখন থেকেই নিজের যা ভালো লাগা, ছোট ছোট ইচ্ছাগুলো নিজের টাকা দিয়েই পূরণ করতাম। ইভেন আমার আম্মু আমাকে যথেষ্ট দিত, না করতাম না, চায় না, নিতাম না। মানে ছোটবেলা থেকে আমি মোটামুটি নিজের খরচটা নিজে বহন করতেছি। আমাদের বাড়িতে একজন পেন গেস্ট ছিল, ছোট থেকে দেখতেছিলাম আমাদের বাসায় একজন পেন গেস্ট। মোটামুটি থাকতে থাকতে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আব্বু, আম্মু, কাকা, নানুর বাড়ি সবাই ওরে খুব পছন্দ করতে শুরু করলো। ওইখান থেকে পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক হইলো। 2003 আমাদের বিয়ে হইলো। 14 বছর বয়সে বিয়ে হয়। বিয়েটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের ফ্যামিলি মাইনা নেয় নাই। তারা অনেক কিছু দাবি করছে। মা বলতেছে আমি তো আমার মেয়ের যৌতুক দিয়ে বিয়ে দিব না। আমার মেয়ে কালো ছিল বিদায় আমি ওর সেভিংস করছি, ওর জন্য আমি গয়না তৈরি করে রাখছি, সম্বল রাখছি। কিন্তু এভাবে আমার কাছ থেকে যদি চায় না, আমি তো দিব না, যৌতুক হিসেবে দিব না। পরে আমার আম্মু বললো, তোমার ফ্যামিলি যেহেতু রাজি না, তোমার ফ্যামিলির পছন্দই তুমি বিয়ে করো। ও কোনো অবস্থাতে পারে না, ও মূলত জোর করি মানে আমার হাজবেন্ড ওর ফ্যামিলিরে মানায় বিয়ে করছে। আর আমাদের বিয়ের ব্যাপারটা আমাদের আত্মীয় স্বজন পুরো এলাকা হয়ে গেছে। আর বিয়ের আগে আমি অমুকের মেয়েকে বিয়ে করব, আমার হাজবেন্ডই এটা প্রচার করে দিচ্ছে। তার পরবর্তীতে ও আবার লোক টোক ধরে মানে ওর আম্মুর কাছে গিয়ে সুইসাইড করবে, মানে অজ্ঞান হয়ে যেত, ডাক্তারের কাছে নিয়ে যেত। ওর ফ্যামিলি রাজি হইলো। 2003 আমাদের বিয়ে হইলো। বাসা না হয়েছে পাশাপাশি। পরে বিয়ের পরে দেখা গেলো আশেপাশের মানুষ সবসময় মানে টিটকারি করতো, তোমার মতো একটা ছেলে এই মেয়েকে বিয়ে করলো, না আছে টাকা পয়সা, না আছে কোনো কিছু, না আছে রূপ, তোমার সাথে তো ওরে মানায় না। তাকে সবাই বলতো এটা? হ্যাঁ, এটা বলতো। তার তখনও ইগোতে লাগে আমাকে নিয়ে সে কোথাও বের হইতে, কারণ তার সাথে আমাকে মানায় না। কেন তোর সাথে আমি যাই না? আমার সাথে তো তোরে মানায় না। তুই নিজের একবার আনায় দেখছস, তুই এত মোটা কালো। হঠাৎ 3-4 মাস পরে শ্বশুর বাড়ি থেকে ঝামেলা শুরু হয়ে গেল। হঠাৎ করে জিনিসের জন্য চাপ দেওয়া শুরু করলো। আমার শাশুড়ি চলে আসলো, ওর আম্মু তো এখানেই থাকতো, ওর বোনেরা আসতো। ওর আম্মু মাঝে মাঝে অনেক টর্চার করতো, ওর বোনেরা খুব রুড ব্যবহার করতো। যখন তখন এটা দাও ওটা দাও, ঠিক টাইম মতো যখন দিতে পারতাম না, ওই খাবারটা মুখের উপরে ঢিলা মারতো। এটা কেন দিতে পারলা না, এটা কেন, এটা দেরি হলো কেন, আমার ছেলে কান্না করতেছে, কখন চাইছি। দেরি হলে না মানে ইনস্ট্যান্ট অর্ডার দিত। রাতে 2টা বাজে উঠা বলতো নুডলস খাবে। কষ্টটা যখন প্রকাশ করতে না পারতাম অভিযোগ দিতাম না, কান্নাকাটি করতাম, চিল্লাইতাম, খুব অকাত্য ভাষায় গালাগালি করতো। ইভেন আমার মারে নিয়েও খুব গালাগালি করতো, আমরা নাকি পটায় বিয়ে দিচ্ছি তার ছেলেকে। ইভেন আমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ওরা মানতো না, আমরা কাছাকাছি যাই বা করি, ওটা নিয়েও খুব কমপ্লেন ছিল। মোট কথা আমার মা এগুলা দেখা পাগল হয়ে গেছে।
আমি কাকে দেখে বিয়ে দিছি, যে ছেলেটা আমার মেয়েটারে দেখে বিয়ে করছে, তার সামনে তার ফ্যামিলি এগুলো করে, এগুলো নিয়ে ঝগড়াঝাটি। 4 বছর ছিলাম ঝগড়াঝাটির ভিতরে। হঠাৎ করে তাদের বাচ্চা লাগবে এখন আমরা চেষ্টা করতেছিলাম, বেবি হচ্ছে না। পরে আমরা ঢাকায় আসা টেস্ট করলাম, ওইখানে ধরা পড়লো আমার হাজবেন্ড আর কখনই বাবা হতে পারবে না। পরে বললাম দেখো, তোমার আর আমার ভিতরে এই সমস্যাটা থাকবে, পৃথিবীর আর কেউ জানবে না। ওইটার পরবর্তীতে আমি সবাইকে বলছি সমস্যা আমার। 2013-তে মানে বাচ্চার জন্য তো আমি একটু আকল মানে অন্যরকম হয়ে আসছিলাম, পাগল হয়ে গেছিলাম, আমার তো একটা বাচ্চা লাগবে। ও পরে বলতেছে আমরা দুইজনে সিদ্ধান্ত অ্যাডপ্ট করি একটা বেবি। আল্লাহর রহমতে পেয়ে গেলাম একটা মেয়ে, 3 দিন বয়সে নিয়ে আসলাম। সব রকম আইন মেনে ওরা আমরা নিয়ে আসছি। আসার পরে সংসার ভালোই চলতেছিল, হঠাৎ আবার সংসার অশান্তি। একটা সময় আমি জানতে পারলাম তার নামে অনেক ঋণ, আমার নামও ঋণ করছে। 2015-তে এতটাই অশান্তি হয়ে গেল, আমি আর হাজবেন্ডের মুখ থেকে যখন আমি শুনলাম তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার নিয়ে আর চলতে পারতেছি না। আমি মুক্তি তো চাও, ডিভোর্স দিয়ে দে এবার। ডিভোর্সের জন্য তখন মরিয়া হয়ে উঠছিলাম, মানে আর অসম্মান নিতে পারতেছিলাম না। আমার বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি চলতে পারবো। 23-এ ডিভোর্স দিয়ে দিলাম বাচ্চাটাকে নিয়ে। 2023 সালে ওকে আমি ডিভোর্স দিয়ে দিই। পরে আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে দীর্ঘ 7 দিন লাইফ সাপোর্টে ছিলাম। অনেক চেষ্টার পরে সুস্থ হলাম। পরে আমার বাসায় খাবার নাই, যেন তেন রকমে একটা কোম্পানিতে ঢুকলাম। ওইখান থেকে কোনো রকম ভাবে কাজ করতেছিলাম। শেষ মুহূর্তে রিসেন্টলি 25-এর গত বছরের ডিসেম্বরে ফেসবুকে আমার পরিচয় হয় একজনের সাথে। পরিচয় হয়, উনি প্রস্তাব দিল বিয়ে করবে। উনি আমার থেকে বয়সে অনেক বড়, কথাবার্তা বলে ভালো লাগলো। ফ্যামিলির সাথে ইনভলভ হইলো, আমার বাবা মার সাথে। ওর বাংলাদেশে কেউ থাকে না। পরে বিয়ে করলো ফোনে। উনি কই থাকতো? সুইজারল্যান্ড। বিয়ে করার পর হচ্ছে গিয়ে সব মোটমাট ভালোই চলতেছিল। ইভেন আমাদের এই 6 মাসের সম্পর্কে কোনোদিন আমাদের ঝগড়া হয় নাই। এমন একটা মানুষ পাইছি যেটা আমি জন্মের পর থেকে আমি কারো কাছে এই ভালোবাসাটুকু আমি পাই নাই। মানে এত ভালোবাসত। আমি অসুস্থ ছিলাম, সম্পূর্ণ সে আমাকে সুস্থ করলো, ডাক্তার দেখাইলো। বিদেশ থেকেই করছে, আপনাদের সাথে তো কখনো সামনাসামনি দেখা হয় নাই। টাকা পয়সা যখন যা লাগতো কখনোই আমি ওর কাছ থেকে টাকা চাইতাম না। একদিন হঠাৎ করে বললো তোমার এনআইডি কার্ডটা দাও, ছবি দাও। ছবি পাঠাইছে, আর কিছুক্ষণ পরে বলতেছে তোমার ওয়েস্টার্ন ইউনিয়ন আছে না, ওইখানে তোমার নামে টাকা পাঠাইছি। এরকম করতে করতে আমাকে 2.5 লাখ 3 লাখ টাকা 6 মাসে দিয়ে ফেলছে। এত টেক কেয়ার মানে আমি লাইফে সিনেমার জগতেও দেখি নাই। এর ভিতরে ও আমাকে অনেক রিকোয়েস্ট করলো বাসা নাও, ভাইয়ের বাসায় আর থাকতে হবে না। বাসাও নিলাম, সব গোছানো, নতুন সংসারে ঢুকবো, দেশে আসবে। গত মাসে হঠাৎ করে রাতে ফোন দিল, তুমি হচ্ছে গিয়ে আমার আজকে রাতে ফিরতে অনেক দেরি হবে, মেয়ের তো হচ্ছে গিয়ে কালকে বন্ধ, তুমি অপেক্ষা করো, আমি রাতে তোমার ফোন দিব। ওর সাথে আমার এই লাস্ট কথা। তারপরের দিন সকাল থেকে সে আমার সাথে আর যোগাযোগ করে না, নিখোঁজ। কবে থেকে তার সাথে যোগাযোগ নাই? 26 তারিখ থেকে, গত মাসের 26 তারিখ। তারপরে মানে মাথা গরম হয়ে গেল। 2 দিন 3 দিন পর্যন্ত SMS দিতেছি, ফোন দিতেছি, ও রিসিভ করতেছে না। তখন শরীরে ভয় ঢুকে গেল, ওর কি কিছু হয়েছে? ওই দেশে ওরতেও কেউ নাই। এর ভিতরে যে ছোট ভাইয়ের বাসায় ছিলাম, ছোট ভাইয়ের বাসায় ঝামেলা হয়েছে ওদের। আমি ওই বাসা থেকে চলে আসছি, যাওয়ার জায়গা নাই আমার। যতই হোক বাপের বাড়িতে একটা ঠাই ছিল, ছোট ভাইয়ের বাসায় ছিলাম, ওদের ঝামেলা হয়েছে, চলে আসছে। এখন তো আমার যাওয়ার জায়গা নাই। ওরে জানাইলাম SMS এ, দেখো এই ঝামেলা হয়েছে, আমার রিসেল নিয়ে তো বাসায় উঠতে হবে, আমি কই যাব এই মেয়েটারে নিয়ে। ও SMS দেখলো কিনা না দেখলো, ঢুকে অনলাইনে আমাকে ডাইরেক্ট ব্লক, একটা উত্তরও দেয় নাই। 2টা ফেসবুক ছিল, ওটাতে ব্লক, নাম্বার চেঞ্জ, কোনো যোগাযোগ নাই। কতদিন সম্পর্ক ছিল তার সাথে? ডিসেম্বর থেকে। 2025-এর ডিসেম্বর। হ্যাঁ। আর আজ হচ্ছে জুলাইয়ের 11, এই 7 মাস। তার উদ্দেশ্যে আমার শুধু খালি এতটুকুই বলা, ভালোবাসা কি জিনিস আমি বুঝি নাই, সম্মান কি জিনিস বুঝি নাই, রেসপেক্ট কি জিনিস একমাত্র ও আমাকে করছে আমার লাইফে। তুমি আমার লাইফে ফিরে আসো। আমি যদি কোনো ভুল করে থাকি, রাগের মাথায় কিছু যদি বলে থাকি, আমাকে মাফ করো, মাফ করে আমার লাইফে ফিরে আসো। তুমি ছাড়া আমার কেউ নাই, শুধু আমি তোমার জন্যই সবার কাছ থেকে আমি সরে আসছি। এমন ফেরেশতার মতো মানুষ আমার লাইফে, তুমি ফেরেশতা হয়ে থাকবা সারা জীবন। তুমি আমার একটা পরিচয় দিছো, আমি তোমার কাছে শেষ একটা পরিচয় চাইছিলাম। আমি যদি মারা যাই, আমি কার পরিচয় আমি মাটিতে ঢুকবো? আমি তোমার পরিচয়টা নিছি। আমি অনেক ভুল করছি, আমি হয়তো বা তোমার মন বুঝি নাই। তুমি আমার কাছে আসছো মানসিক শান্তির জন্য, আমি হয়তো এটা দিতে পারি নাই। অনেক সময় বুঝেও না বোঝার মতো করছি, তোমাকে আমি চিল্লাইছি। দয়া করে তুমি আমার লাইফে ফিরে আসো, আমি বাঁচতে চাই।